নাগরিকের আয়োজন টক ঝাল মিষ্টি সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের অতিথি হিমেল আশরাফ। হিমেল আশরাফ, এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। একটা প্রিয়তমা, তারপর একটা রাজকুমার, তারপরে অভিমান, তারপরে বলা যে 2-3 বছরের জন্য বিরতি নেয়া। ইটস অভিমান না, মানে সব কিছু মিলে আর কি বাবু ভাই, যে মনে হয়েছে যে আমার একটা মানে গ্যাপ নেওয়া দরকার। আসলে এত তাড়াতাড়ি থাকে না যে আসলে সত্যি কথা বলতে বাবু ভাই, আমাদের ইন্ডাস্ট্রিও আমার কাছে মনে হয় প্রিয়তমার আগের ইন্ডাস্ট্রি এক ধরনের ছিল বাবু ভাই, প্রিয়তমার পরের ইন্ডাস্ট্রি আরেক ধরনের, দুইটা একদম টোটাল ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা একটু রেডি হোক, মানে থাকে না যে আমার মনে হয় যে আমার পরের ছবির আগে আমি আরেকটু দেখি, বুঝি যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হওয়া উচিত ছিল, একটু ক্যালকুলেশন দরকার আর কি। এই আর কিছু না, অভিমান কিছু না আর কি। এনিওয়ে, আমরা সংবাদ বিশ্লেষণে আমাদের যে বিষয়টি ছিল যে হিমেল আশরাফের প্রিয়তমা রাজকুমারের পরে হিমেল আশরাফের বিরতির পেছনে বড় কারণ হচ্ছে হিমেল আশরাফ বিরক্ত। হিমেল আশরাফ যে প্রিয়তমার মতো সিনেমা উপহার দেয়, যে রাজকুমারের মতো, রাজকুমার ব্যবসায়িক সাফল্য প্রিয়তমার মতো হয়নি। এটা আমাদের এক অনুষ্ঠানে, আমারই উপস্থাপনা এক অনুষ্ঠানে সিনেমার প্রযোজক আরশাদ আদনান বলেছেন, কিন্তু তিনি মনে করেছেন, তিনি এখনো ছবিটি দেখেননি, অনেকে বলেছে একটা সিনেমা হিসেবে প্রিয়তমার চাইতে রাজকুমার অনেক ভালো মানের ছবি, হয়তোবা দর্শকের চয়েসে এখনো সেই প্রিয়তমার মতো হয়নি। হিমেল আশরাফ বলেছে, আমি তো প্রিয়তমা বানাইনি, আমি একটা রাজকুমার বানিয়েছি। আমি প্রিয়তমা বানালে তো প্রিয়তমার মতোই ব্যবসা করতো, আমি তো প্রিয়তমা বানাতে চাইনি। আমি একটা দেশকে প্রেজেন্ট করতে চেয়েছি, আমি একটা মায়ের ভালোবাসাকে, মা এবং সন্তানের ভালোবাসাকে প্রেজেন্ট করতে চেয়েছি, যোদ্ধাকে প্রেজেন্ট করতে চেয়েছে। সর্বোপরি হিমেল আশরাফ তার একটা স্বপ্নকে আরেকটা স্বপ্ন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। সাকিবিয়ানরা অনেকে হিমেলকে অনেক গালমন্দ করেছে, আবার অনেকে হিমেলকে সাপোর্ট করেছে। হিমেল অনেক ধরনের সমস্যার কথা বলা হয়েছে। হিমেল আশরাফ প্রিয়তমার মতো গান উপহার দিতে পারেনি। বলা হয়েছে প্রিয়তমা সিনেমায় শাকিব খানের যে লুক ছিল, প্রথমত হচ্ছে তার এন্ট্রি যা ছিল, টিজারে যে ঝড় তুলেছিল, রাজকুমারের সেটা হয়নি। বলা হয়েছে শাকিব খানের যে বয়স্ক, মানে একবার বৃদ্ধ জীবনের যে লুকটা এসেছিল, সেটা একটা মানে সারা জাগিয়েছিল, চমকে উঠেছিল অনেকে। হিমেল আশরাফ এই সিনেমাতে রাজকুমারে মাহিয়া মাহিকে যে দাদির গেটআপে এনেছে, বা আরশ খানকে যেভাবে শাকিব খানের বাবার চরিত্রে এনেছে, আরশ খানের দাড়িটা খুব হাস্যকর ছিল, এবং মাহিয়া মাহি এবং শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মনে হয়েছে মাহিয়া মাহি দাদির চরিত্রে অভিনয় করছে, শাকিব খান নাতির চরিত্রে অভিনয় করছে। নিশ্চয়ই হিমেল আশরাফ সেগুলো নিয়ে পুরোপুরি ব্যাখ্যা দিবে। আমি হিমেলের সাথে এই সংবাদ বিশ্লেষণ থাকি, এবং সর্বোপরি হিমেল আশরাফ হঠাৎ করে জানা গেল সোশ্যাল মিডিয়ায় হিমেল আপাতত সিনেমা থেকে বিরতি নিচ্ছে। আমরা হিমেলের কাছে জানতে চাই, আবার প্রশ্ন উত্তর পর্বে। হিমেল, প্রিয়তমা সিনেমাতে যতদিন শুটিং হয়েছে এবং যতটা তাড়াতাড়ি ডাবিং হয়েছে, রাজকুমার তার চেয়ে অনেক লম্বা সময় হাতে ছিল। শুটিং হয়তো ঠিক একই সময় হয়েছে, কিন্তু কেউ কেউ বলেছে কালার গ্রেডিং ঠিক ছিল না, কেউ বলেছে সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না, কেউ বলছে গান জনপ্রিয় হয় নাই, আবার কেউ বলছে লুক ভালো ছিল না। তোমার বক্তব্য কী? মানে মজার বিষয় হচ্ছে প্রিয়তমা যে ব্লকবাস্টার, প্রিয়তমার যে ভালো ছবি, এটা আমি অনেক বেশি জানতে পারছি রাজকুমার রিলিজের পরে। মজার খেয়াল করেন আপনি, যারা প্রিয়তমাকে একদম গোনায় ধরতেছিল না, প্রিয়তমার গান একদম নদীর পাড়ে শ্যুট করা হয়েছে, মিউজিক ভিডিও, তারাই আবার বলতেছে না প্রিয়তমার মতো গান হয় নাই। এখন এই বক্তব্য হচ্ছে কেউ কেউ আসলে থাকবেই বাবু ভাই, কেউ কেউ প্রিয়তমার সময় সত্য, প্রিয়তমার গানটা তো অনেক বেশি মানুষের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে। এখানে একটা বিষয় আছে বাবু ভাই, আমি প্রিয়তমা আমরা যেই চ্যানেলে গানটা রিলিজ দিয়েছিলাম, সেই চ্যানেলে সাবস্ক্রিপশন ছিল 2.5 মিলিয়ন, আর আমরা যে গানটা ছাড়ছি এবার, সেই গানটা সাবস্ক্রিপশন ছিল 2,500। মানে হচ্ছে আমি যখন গানটা ছাড়ি, একটা গান 25 লক্ষ লোকের কাছে একবারে চলে গেছে, আর একটা গান 2,500 লোকের কাছে চলে গেছে। এখন দুইটার স্টার্টিংটাই তো ভিন্ন। ধরেন একটা শিল্পপতির বাচ্চা যখন জন্ম নেয় আর একটা গরিব মানুষের বাচ্চা যখন জন্ম নেয়, দুজনের স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু আলাদা হয়, দুজনের শুরুটা কিন্তু এক না। এর মানে এই না, যদি আপনি শুধু ভিউ দিয়ে তুলনা করেন। আমার কাছে তো বরবাদ গানটা খুবই আমার পছন্দের গান, আমার কাছে তো মা গানটা খুবই পছন্দের গান, আমার কাছে রাজকুমার গান ভালো লাগছে। আসলে আমি মনে করি যে গান প্রিয়তমার চেয়ে খারাপ হয় নাই, কিন্তু ভিউর জায়গাটা পার্থক্য তৈরি করছে হচ্ছে প্ল্যাটফর্মের কারণে। কারণ আমাদের ভার্সেটাল মিডিয়ার পেজটা খুবই নতুন ছিল, একদম মানে নিউ ছিল। সো
ওইটা একটা কারণ। আর মেকআপের যে বিষয়টা, মেকআপটা যেটা হচ্ছে যে আমরা মাহির যে মেকআপটা করছি, এই সেম মেকআপটা কিন্তু উনিই কিন্তু আমাদের মানে ইসের মেকআপেও ছিল, আমাদের সাকিব মেকআপেও ছিলেন। কিন্তু মেন যে কারণটা ছিল এর পিছনে কি হয়েছে, যখন আপনি মাহি ভাববেন, ধরেন এইটা যদি মাহি না হয় অন্য কেউ হইতো, অপরিচিত কোনো মহিলা হইতো, তখন আমি এত এই মেকআপটা আমরা রাখতাম না বাবু ভাই। ঝামেলাটা যেটা হয়েছে যে মাহি মানি তো নায়িকা, সো মাহিকে যখন আমরা ভাঙতে গেছি, যতটুকু ভাঙা দরকার তার চেয়ে আরও বেশি ভাঙা লাগছে। আমি কি আপনাকে বুঝতে পারছি বিষয়টা, যে কেউ যেন এর মধ্যে মাহিরে খুঁজে না পায়, বিকজ অফ যেহেতু নায়িকা মাহি, সবার মাথার মধ্যে মাহি, এর আমরা এমনভাবে ভাঙতে চাইছি যেই ভাঙাটাতে যে কোনোভাবেই যেন নায়িকার কোনো ছাপ না থাকে। সেই ভাঙাটা যে ঠিক ছিল সেটা আমি বলবো না, কিছুটা বেশি হয়েছে। আরশের দাড়িটা কি? আচ্ছা, আরশের দাড়িটা নিয়ে একটা মজার ব্যাপার আছে। আরশের দাড়িটা কি হয়েছে, এখানে একটা কনফিউশন বিষয় ছিল যে আরশ কারকে একটা করতেছে, তারিক আনাম খানের। এখন তারিক আনাম খানের আমরা দীর্ঘদিন ধরে এই পর্যন্ত দাড়ি দেখে আসতেছি। এখন আমাদের মধ্যে একটা ভয় ছিল যে সব অডিয়েন্স, একটা বড় অডিয়েন্স জানবেই যে এইটাই আরশের মানে তারিক আনাম খান, কিন্তু ওই তারিক আনাম খানের যে আরশ, এইটা মিলানোর জন্য কী হয়েছে, আমরা ওই তারিক ভাইয়ের যে বড় দাড়ি, ওই দাড়িটা কন্টিনিউ করতে গেছি। কিন্তু একটা আরশের বয়সে তো আসলে দাড়ি রাখলে এত বয়স দাড়ি হয় না, কিন্তু সেই দাড়ির যে প্রপসগুলো ব্যবহার হলো, প্রপস সেটা কি মনে হয়েছে? সেটা খুবই দৃষ্টিকটু লেগেছে। দৃষ্টিকটু লাগছে, কিন্তু মানে আমি দেখেন, মানে আমি বলছি না যে এখানে কোনো পারফেক্ট, আপনি এটাকে একটা ভুল ধরতেই পারেন সিনেমার। আমার প্রশ্ন, প্রিয়তমা নায়িকাকে মেরে ফেললাম, প্রিয়তম রাজকুমার আবার নায়ককে মেরে ফেললাম। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে তুমি কি আসলে নায়ককে মেরে কি ইমোশন ক্রিয়েট মানে মানুষকে কাঁদাতে চেয়েছি? বিষয়টা তা না, কাঁদাতে চেয়েছিলাম তা না। মানে দেখেন, প্রত্যেকটা ফিল্ম মেকারের, এটা রাইটারও কিন্তু আমি, রাইট, প্রত্যেকটা রাইটার এবং ফিল্ম মেকারের কাজের মধ্যে তার বেড়ে ওঠার একটা ছাপ থাকে। তার বেড়ে ওঠা মানে সে কীভাবে বড় হচ্ছে তা না, তার পড়াশোনা, তার জ্ঞান। আমি ছোটোবেলায় অনেক বেশি শরৎচন্দ্রের বই পড়তাম, মানে আমার শুরুটা ছিল শরৎচন্দ্রের হাত ধরে। এবং শরৎচন্দ্রের বই যদি আপনি পড়ে থাকেন, আমার মনে থাকে, আপনি দেখবেন ম্যাক্সিমাম দুঃখ দিয়ে শেষ হয়। সো সামহাও এটা আমি ইন্টেনশনালি করি ভাবে, জানি আমার সুলতান বিমানে কিন্তু জুনি মারা গেছে, সুলতান বিমানে কিন্তু নায়ক নায়িকা দুজনে মারা গেছে, প্রিয়তমের নায়িকা মারা গেছে। এইটা যে ইন্টেনশনালি, কারণ আপনি হ্যাপি এন্ডিং দিয়েও তো আমরা সিনেমা হিট হচ্ছে, ভালো যাচ্ছে, রাইট। এইটা হয়তো বা আমার ভিতরে, যেহেতু আমি মানে আমি ব্যক্তি জীবনে আমার ওই পড়াশোনাটা আমার মনে হয়েছে যে ওই ধরনের বেশি, এই জন্য আমি মনে হয় এটা আমার অবচেতন মনে চলে আসে। কিন্তু ইন্টেনশনালি যেটা করছি বা করতে হয়েছে বিষয়টা তা না। দুই নম্বর কথা হচ্ছে গিয়ে, আমার কাছে সবসময় মনে হয় সিনেমার শেষ সময় একটা ভাইব দরকার, একটা ট্র্যাজেডি দরকার। লাইক যেমন আপনি বলেন শাকিব খান যদি আমি গুলি না করাইতাম, গুলির পরে তার যে এক্সপ্রেশন, লাইক মানুষ 100 বছর পরে এই ছবির এক্সপ্রেশন তার মনে রাখতে হবে। শাকিব যখন গুলি লাগে, সে যখন ঢাকে যে তার মা যেন গুলিটা না দেখে, মানে এত কিছুর মধ্যেও তার ছেলে চিন্তা করছে, এবং সে যখন ঘুরে যখন প্রথম একটা হাসি দেয়, সো এই যে এক্সপ্রেশন, এটা আমি পারতাম। শাকিব ভাই চলে গেল, তারেক ভাই নিয়ে আসলো, তারেক ভাই মাপ চেয়ে দরজা গেট খুলে ঢুকতেছে, ওইদিকে মাহি ঢুকতেছে, একটা সুন্দর মিউজিক হচ্ছে, দুজনে মিলে গেল, নায়িকা চলে আসলো, হইতেই পারতো। অ্যাজ এ ফিল্ম মেকার আমার ওটা মজা লাগছে, ওই এক্সপ্রেশন, ওই তখন মিউজিক হোয়াইট পড়ে আছে, থাকে না ওই ড্রামা পার্ট। এখন এই ড্রামা পার্ট কারো কাছে ভালো লাগছে, কারো কাছে লাগে নাই, ম্যাক্সিমাম লোকের কাছে কিন্তু ভালো লাগছে। বাবু একটা কথা বারবার বলা হচ্ছে, প্রিয়তমা ইটস রেকর্ড নট ফর এ ইয়ার, নট ফর এ ডিকেড, ইটস আ লং টাইম। আমরা যে বলে এসছি 41 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে, বাবা 41 কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রিয়তমা কোন লেভেলের হিট এটা আমি বুঝছি। 41 কোটি টাকার টিকিট যদি বিক্রি হয়, তার 50% তো প্রডিউসার পাওয়ার কথা না। 50% বাংলাদেশে কেউ পায় না, 10%, 15%, 20% পায়। এটা চিন্তা থাকে না যে আমি প্রিয়তমা 2 বানাবো বা রাজকুমার 2 বানাবো। বাবু ভাই, বাংলাদেশে একটা সিনেমা দেখা একটা বিরাট স্যাক্রিফাইস ভাই, সারাদিন চলে যায় হলে যাওয়া আসা, টিকিট দিয়ে। আমি 2.5 ঘন্টা পরে বললাম যে ভাই বাকি আরও আছে, এটা 1 বছর পরে দেখবেন, এইটা আমার পছন্দ না। তুমি তো মায়া সিনেমাটা বানানোর কথা। না, মায়া সিনেমা বানানোর কথা বলতে আমার নাম দেওয়া নায়িকাও তো এখানে পূজার নাম ছিল, রাইট, পূজা তো হচ্ছে না। মায়া তুমি বানাচ্ছ না? না, সেটা আমি বানাচ্ছি না জানি না, এটা তো সাকিবের প্রোডাকশন। ওই প্রোডাকশনটা নিয়ে সাকিবের সাথে আমার কথা হয় না, উনি আদৌ এখন করবেন নাকি পরে করবেন বা কি করবেন। বাট আমি সাকিবের কাছে আমি অনুরোধ করে রাখছি যে ভাইয়া আমাকে একটু গ্যাপ দেন। আজকে তোমার কাছে জানতে চাই, অনেকে আক্ষেপ নিয়ে করে বলে, এবং বুবলি আমার অনুষ্ঠানে বলেছে, প্রিয়তমার নায়িকা তো আমি ছিলাম, আমার সাথে কথা বলেছে, আমার সাথে আমি হিমেল আশরাফের জন্য কি করেছি বা না, হিমেল আশরাফ আমার জন্য যা করেছে, এবং তুমি আমেরিকাতে বুবলিকে যে সাপোর্ট দিয়েছো,
সাকিবের পরামর্শে, সেই স্টোরিগুলো আমরা জানি। না, এটা কি বুবলি বলছে আমি কোনো সাপোর্ট দিই? কারণ আমি আসলে কোনো সাপোর্ট ওইখানে দিই না, যখন সে গেল সেখানে হ্যাঁ, যাওয়ার পরে কিন্তু সম্ভব তখন করোনার মধ্যে আসলে সত্যি কথা বাবু ভাই, আমি জানি না এটা রিউমার, ইটস নট ট্রু, দিস ট্রু যে বুবলি আমাকে সাকিব ভাইয়ের কাছে নিয়ে গিয়েছিল। বুবলিকে আমি প্রথম গল্প শুনাইছি। আজকে সাকিব খানের সাথে আমার যে সম্পর্ক, আজকে সাকিব ভাইয়ের কাছে আমি যেতে পারি, সাকিব খানের মোবাইলে যে আমার নাম্বার সেভ করা, এই শুরুটা বুবলিকে দিয়ে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে কিন্তু আমেরিকায় তুমি কি বুবলিকে কথা দিয়েছিলে প্রিয়তমা হিসেবে নিবে? কথা দেওয়া না ভাই, এটা তো দেখেন বাবু ভাই, আসলে কি তুমি তাকে নায়িকা হিসেবে ভেবেছিলে কি? অবশ্যই। তাহলে একজন শিল্পীকে নায়িকা হিসেবে ভাবলা, তাকে গল্প শোনালা, তাকে যে নিলা না, এটা কি ডিরেক্টর হিসেবে তোমার ব্যর্থতা? না, আমি যদি তখন এরপরে ভাই অনেক কিছু সারা বাংলাদেশের মানুষ জানে, পানি কোথাকায় গেছে, কোন ঘটনায় গেছে, কি হয়েছে। সো সিচুয়েশন ছিল না। সো কেন ছিল না সেই ব্যাখ্যা আমি যেতে চাই না, সবাই জানে, এটা প্রকাশ্য। আমি তোমাকে যে ব্যাখ্যা চাচ্ছি, আমি বলছি তোমার মধ্যে কিছু খারাপ লাগে কিনা কখনো? না, একটা মানুষ আমাকে পরিচয় করে দিল। ডেফিনেটলি যদি বুবলি নায়িকা হইতো, আমি অনেক বেশি আমার কমফোর্ট জোনেতে আমি খুশি হইতাম পার্সোনালি। তুমি যখন ইদিকা পালকে নিয়ে কাজ করলা, তোমার তখন একবারও ফিল করেছো যে বুবলি এই জায়গাতে থাকলে আরো ভালো করতো? বা না, দ্যাট ডিফারেন্ট ইস্যুস। বুবলির মতো বুবলি করতো, বুবলি অনেক ভালো অভিনেত্রী, আবার ইদিকার জায়গাও ইদিকা ভালো করছে। সো সিনেমার জায়গা থেকে বরং আমি বলবো যে ইদিকা নতুন মুখ হওয়ার কারণে হয়তো এটা একটা দর্শকদের জন্য একটা নতুন কিছু ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে আমি অবশ্যই স্বীকার করি যে বুবলির প্রতি আমি মানে এটা অস্বীকার করা কিছু নাই, এটা সাকিব ভাই নিজেও জানে। তুমি কৃতজ্ঞ, কিন্তু এই কৃতজ্ঞতা স্বরূপ মানে যেহেতু বুবলিকে তুমি যে নিতে পারোনি, এটা নিয়ে বুবলির কাছে কখনো দুঃখ প্রকাশ করেছো? দুঃখ প্রকাশ আমি কোন একটা ইন্টারভিউতেই করছি, মানে সামনাসামনি তার সাথে আমার দেখা হয়নি, দেখালে আমি ডেফিনেটলি বলবো বুবলি ভাই আমি সরি। কখনো ফোন করেও বলোনি? ফোন করা হয় না আসলে, কারণ উনি কোন সিচুয়েশনে থাকেন, মানে বিষয়টা খুব জরুরি। মানে দেখেন, মানে এটা আসলে কোনো সমস্যার সমাধান না। হ্যাঁ, সেও জানে সিচুয়েশন কি, আমিও জানি সিচুয়েশন কি। মায়া সিনেমাটা ধরো অ্যাকচুয়ালি তো প্রিয়তমা এবং রাজকুমারের আগে থেকে মায়া সিনেমার গল্প নাম শোনা। আমি একটু বলি, প্রিয়তমা আগে এসেছে, কিন্তু মায়ার প্রোডাকশনটা আগে হওয়ার কথা, কারণ মায়া অনুদানের সিনেমা ছিল এবং মায়ের কাস্টিং হিসেবে পূজার নাম আসলো, তুমি ডিরেক্টর হিসেবে আসলা। এইখানেও কি হিমেল এরকম ছিল যে এই গসিপটার কারণে পূজা, তুমিও সরে গেলা, পূজাও সরে গেল, এই যে সাকিব খানের সাথে পূজার বা তুমি ছেড়ে দিলা? না, আমি ছেড়ে এই শব্দে বলতে চাই, সাকিব খানের একটা ছবি ছাড়ার মতো ডিরেক্টর আমি হই নাই, সাকিব খানের ছবি না করার মতো ডিরেক্টর আমি না বাবু ভাই। আমি আজকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আজকে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এটা সাকিব খান এবং আশাদ আদনান, দুইটা মানুষের কারণে। এই দুইটা মানুষের যখন আমাকে ডাকবেন, যখন আমাকে যা বলবো আমি তা করতে বাধ্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে তাদের বলছি যে ভাইয়া, যেমন আদনান ভাই আপনার প্রোডাকশনই বলে গেছে যে আমার পরবর্তী দুইটা সিনেমায় হিমেল করছে না। বিষয়টা এরকম না যে আমি আদনান ভাই ছবি, এত বড় দুঃসাহসী আমার নাই, কিন্তু আমি আদনান ভাইকে রিকোয়েস্ট করছি যে ভাই আমি একটু গ্যাপ চাই। মানে আমার কাছে মনে হয়েছে, কারণ সিনেমাটা আমি আসলে যা ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল, অনেক বেশি কঠিন। সো আমার কাছে মনে হয়েছে যে আমিও সাকিব ভাইয়ের কাছে বিনয়ের সহিত আমি বলছি যে ভাই আমি একটু আমার গ্যাপ দেন। সাকিবকে যখন বললা যে একটু গ্যাপ দেন, মানে তুমি বলোনি যে মায়া করবা কি না অন্য কেউ করবে? অন্য কোনো মায়া নিয়ে আমি এভাবে কথা বলি না, কারণ ওই সাহসটা আমি বললাম, মানে সাকিবের আমি প্রচন্ড সম্মান করি, প্রচন্ড সম্মান করি, উনি সুপারস্টার, ভয় পাওয়ার কিছু নাই। ডিরেক্টরের তো তার তো নিজস্ব সে যেটা থাকে, একজন ডিরেক্টর যে নিজস্ব সে থাকে এক জিনিস। যেমন ধরেন আপনি একটা অ্যাওয়ার্ড শোতে দেখলাম এটলি লাস্ট জওয়ানের ডিরেক্টর, সেটা যখন যাচ্ছে শাহরুখ খানের পা ছুঁয়ে সালাম করে যাচ্ছে, দ্যাট ডিফারেন্ট, দ্যাট ইজ অনার। আর আপনি সেটা থাকবেন, আমি সাকিব ভাইরে আমার কখনো আমি বলছি ভাই শর্টটা এইভাবে দেন, কিন্তু উনি আমার বলছে যে দিবে না, এরকম কখনই হয় নাই। উনি হয়তো ডিসকাস করছে হিমেল এইভাবে নাহলে এইভাবে কী হয়, আমি ভাই ঠিক আছে তাহলে এইভাবে নেই, এইভাবে নেই। তুমি যখন বললে তখন সাকিব কি এটা অ্যাকসেপ্ট করলো? অ্যাকসেপ্ট করে না, সে বলছে আচ্ছা তুই রেস্ট নে, আমি শেষ করে আসি, দেন উইল টক। বিষয়টা এরকম জায়গায় আছে। আচ্ছা, বাট তুমি তোমার সিদ্ধান্ত অনড়। আমি সত্যি মানে থাকে না যে একটু গ্যাপ দরকার বাবু ভাই, আর এটা এমন কোনো ইস্যু না আসলে। আচ্ছা হিমেল, না তোমার কাছে ইস্যু না, কিন্তু আমার কাছে একটু ইস্যু, যেটা আমি যেটুকু শুনেছি আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই সরাসরি। হ্যাঁ, লাস্ট প্রিয়তমাটা তবু যে কোনোভাবে অনেক লোড নিয়ে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে শেষ করেছিলে, অনেক প্রেশার নিয়ে কাজ করেছো। রাজকুমারটা তোমার যে প্ল্যানটা ছিল, তুমি যে স্মুথলি কাজটা শেষ করতে পারতে, সেটা পারোনি। এম আই রাইট অর রং? না, বিষয়টা দেখেন, মানে এখানে অনেকগুলো বিষয় আছে। যেহেতু আমি তোমার এই কথাগুলো আজকে হিমেল এটা রেকর্ডে থাকবে, আর্কাইভে থাকবে। আমি আশা করব যে
মানে তুমি যদি মনে করো যে তোমার অন্যদিকে সমস্যা না হয়, না এখানে সমস্যা কিছু নেই। সত্যটুকু না না আমি বলি যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে একটা সিস্টেম থাকে, একটা চেইন অফ কমান্ড থাকে, সেটা আমাদের নাই। মানে ইন্ডিভিজুয়াল কয়েকটা ডিরেক্টর ছাড়া প্রোডাকশন হাউস যেটা, যেমন আমি যখন প্রিয়তমা করি তখন আদনান ভাই একা ছিল, যখন রাজকুমার করি তখন হয়তো তার সাথে আরও কিছু হ্যান্ডস তৈরি হয়েছে, কিন্তু একটা সিনেমা বানানোর জন্য যেই হ্যান্ডস দরকার, যে চেইন অফ কমান্ড দরকার, সেগুলো আমাদের দেশে এখনও নাই। সে কিন্তু হচ্ছে। দুই নম্বর কথা, আমি যেহেতু 5 বছর বাংলাদেশে ছিলাম না, আমারও কোনো এডি টিম ছিল না বা আমার প্রপার টিম ছিল না, সেই জায়গা থেকে আমার কিছু এক্সট্রা জব করতে হয়েছে যেটা আসলে আমার জব না। এক। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যখন এত বড় প্রোডাকশন করবেন বাবু ভাই, চেন্নাই শুটিং, বাংলাদেশে 9টা জায়গায় শুটিং, আমেরিকায় শুটিং, আপনাকে তো এক্সট্রা প্রেশার নিতেই হবে। আমি বুঝতে পেরেছি তোমার কথা। ওই জায়গাগুলো রেডি না। না হিমেল, বাংলাদেশে এখন পর্যন্ত আমি কোনো ডিরেক্টরকে দেখিনি যে সিনেমা বানানোর পর তাকে গাড়ি উপহার দেওয়া হয়েছে সিনেমার সফলতায়। জি। তুমি সেই ডিরেক্টর যে আরশাদ আদনান তোমাকে সিনেমার সাফল্যে একটা গাড়ি কিনে দিয়েছে, এটা আমাদের গাড়িটা কত মূল্য সেটা তো আমি যাবো না। ইটস আ গুড এক্সাম্পল। এটা বড় উদাহরণ। ডেফিনেটলি। তারপরে কিন্তু প্রশ্ন জাগে, পরের ছবিটার পরেই ডিরেক্টর যদি বলে আমি বিরতি নিচ্ছি, এবং প্রযোজক যদি বলে পরবর্তী ছবি যে আমার 2টো ছবি হচ্ছে সেখানে হিমেল আশরাফ করছে না, তখন কথাগুলো বাজার থেকে আলোচনা আসে। এবং স্বাভাবিকভাবে সাহেব সিনেমাটির নাম যা এসেছে, যে ডিরেক্টর, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের আলোচনা শুরু হয়েছে। এবং কেউ কেউ বলছে যে সাহেব সিনেমাতে শাকিব খান নাও থাকতে পারে, বা শাকিব খান নাও করতে পারে, অথবা প্রযোজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নাও নিতে পারে, কারণ অন্য কেউ হতে পারে। না কিন্তু তোমার মতামত না, আমি যতটুকু জানি সাহেব সিনেমা শুরু থেকে শাকিব ভাই নাই। ওই দিন কিন্তু আদনান ভাই যেটা বলছে যে আমি 2টা ছবি বানাচ্ছি, একটা ছবি পহেলা বৈশাখে, একটা ছবি ঈদে, আর এটা হচ্ছে 2টা বলছে। এবং সে বলছে যে আমার পরবর্তী সিনেমা হচ্ছে সাহেব চন্দ্র, 2টো সিনেমা শাকিব আরো 3টা সিনেমা করবে, আরো 3টে, এই 3টের মধ্যে যে এটা কোথাও বলা যায়, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। আমি ঠিক আছে মেনে নিচ্ছি। তো তারপরের সাথে যেটা মেলানো, যে আমরা যেটুকু জেনেছি যে রাজকুমার শাকিব খানকে যে থাকছে না, শাকিব খানকে নিয়ে এরকম জানা যায় যে আরশাদ আদনান যেরকম আগের ছবির প্রিয়তমার পরে রাজকুমার নিয়ে যতটা উচ্ছ্বসিত, রাজকুমার শুটিং করতে গিয়ে তিনিও অনেকগুলো কারণে অনেক বিরক্ত। সেটা আদনান ভাই বেটার বলতে পারবে, বিরক্ত কিনা যায় না। তবে এই ইন্ডাস্ট্রিতে বিরক্ত হওয়ার মতো 1000টা কারণ আছে বাবু ভাই। ছবি ডিস্ট্রিবিউশন, ছবির হল, ছবির টিকিটিং সিস্টেম, ছবির টিকিটের, মানে একটা প্রডিউসারের বিরক্ত হওয়ার জন্য 1000টা কারণ আছে। এখন সেই বিরক্ত কিনা আমি জানি না, এটা উনি ভালো বলতে পারবেন। না, সেটা আমি বলছি না যে উনি বলেছেন, কিন্তু আমরা যেটা বলি, যেমন এরকম শোনা যায় যে শাকিব তো বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় বিজ্ঞাপন, এতে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। এখন এই সিনেমায় তুমি প্রায় 5 থেকে 6 কোটি টাকা খরচ করিয়েছি শব্দটা ঠিক না, লেগেছে। এখন বলা হচ্ছে যে শাকিব খান সিনেমায় থাকলে টাকা আসে, কিন্তু সেটা কত? সর্বোচ্চ টেবিলে এখন যে সিনেমা, শাকিব খানের জন্য 126টা সিনেমা হলে তুমি ছবি রিলিজ করতে পারছো, ভেরি গুড, কিন্তু সব মিলিয়ে টাকা হলে টেবিলে টাকা আস্তে আস্তে সব খরচ দিয়ে 2 কোটি টাকার টিকা খুব প্রায়, যদি আমরা বলি 8 লাখ, 10 লাখ, 6 লাখ, 1 লাখ, সব জায়গায় তো আর 8 লাখ না, তাই না? সেখানে যদি 4 কোটি টাকা সিনেমা হল থেকে আনা এই বাজারে খুব কঠিন। তারপরে যদি এরকম হয় যে শাকিব খানকে নিয়েছে বলে প্রায় 1.5 কোটি টাকা শুধু বেশি লেগেছে। না, শাকিব খান তো সুপারস্টারকে কখন আমি বলবো, যখন সে যেমন প্রিয়তমার কারণে তাকে সুপারস্টার বলছে। আগে কিন্তু মানুষ সচরাচর সবাই বলতো না সুপারস্টার, বলতো শাকিব ইজ এ বিগ স্টার। কিন্তু শাকিব খানের প্রিয়তমা যেভাবে গতবার ঝড় বৃষ্টির মধ্যে যেভাবে টের ফুরে যেভাবে সিনেমা হলে টাকা এনেছে, সেইটা যদি এবার থাকতো তাহলে একই জিনিস বলতো। আমি বলছি সেই টাকাটা যদি প্রযোজকের টাকাটা যদি সেই পরিমাণ টাকা, রাজকুমার টাকা রিটার্ন হয়েছে ভাই, যে সিনেমা হল থেকে 6 কোটি টাকা আসবে। সিনেমা হল থেকে কেন দরকার আপনাকে? প্রিয়তমা তো সিনেমা হল থেকে এসেছিল। প্রিয়তমা তো বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে তুলনা দিলে হবে না। 508 হল থেকে টাকা এসেছে শাকিব খানের। তখন কয়টা হল ছিল? তখন মানে কত, তখন 200 সিনেমা হল ছিল না, তখন হল বেশি ছিল। আরেকটা জিনিস হচ্ছে, এখন হলের প্রতি মানুষের একটা আগ্রহ। হিমেল, শাকিব খানকে নিলে একটা সিনেমা এমনি 1 থেকে 1.5 কোটি টাকা, 1.25 কোটি থেকে 1.5 কোটি টাকা বাজেট বেড়ে যায়, এরকম একটা কথা চালু আছে। তুমি হাও বলছো না, নাও বলছো না, তুমি তোমার মতো করে উত্তর দিচ্ছ। যেমন আমি তোমাকে বলি, শাকিবকে যে রেমুনারেশন দেওয়া হয়েছিল রাজকুমারে, আমরা আমাদের প্রাপ্ত তথ্য থেকে জানতে পারি সেটি 70, 75, 80 লাখ টাকা বা 70 লাখ টাকা। কিন্তু প্রযোজক আমরা শুনেছি খুব সন্তুষ্ট হয়েই দিয়েছিলেন, কারণ প্রিয়তমায় খুব ভালো ব্যবসা হয়েছে। কিন্তু তারপরেই যদি এরকম শোনা যায়
20 থেকে 21 লাখ 22 লাখ টাকা দামের একটা ঘড়ি দিতে হয় তাকে, তখন তো এটা আলটিমেটলি ছবিটা প্রায় 1 কোটি টাকার মতো হয়ে যায়। তুমি এই বিষয়ে কোনো মন্তব্য করবে? প্রথম কথা হচ্ছে যে কত টাকা রেমুনেশন দিচ্ছে এটা একদমই মানে আদনান ভাই আর সাকিব ভাই জানে। আর আমি বলছি না যে আমাকে কেউ বলছে, আমরা শুনেছি, আমাদের সোর্স বলেছে, হতে পারে, হতে পারে। আর উপহার তো আসলে উপহারের সাথে আসলে আমার মনে হয় না যে মানে এইটা মানে আরশাদ আদনানের কাছ থেকে কেউ জোর করা উপহার নেবে এরকম নয়, আবার সাকিব খান কাছ থেকে চেয়ে উপহার নেবে বিষয়টা এরকম না বাবা। দুজনের জায়গা থেকে যথেষ্ট। মানে তুমি বলছো যে এই গিফটটা আসলে রেমুনেশনের সাথে কোনো কিছু সংযুক্ত না, এটা উপহার, শুধু উপহার। আচ্ছা, একদম আলাদা। এবার আসি, আমরা সিনেমায় দেখলাম যে যেহেতু সিনেমার গল্পের জন্যই বাংলাদেশ থেকে আমেরিকা যেতে হয়েছে, আমেরিকা থেকে কানাডা, বেশ চমৎকার লোকেশনগুলোতে শুটিং করেছো, কিন্তু মানে এরকম নাকি ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছিল যে প্রোডাকশনকে অবশ্যই এমিরেটসের বিজনেস ক্লাস দিতে হবে, যে জন্য প্রায় 15-20 লক্ষ টাকা অতিরিক্ত গুনতে হয়েছে। না, এরকম কিছু না, ওনাকে তো এমনি বিজনেস ক্লাসে সবাই দেয়, কিন্তু এমিরেটস ম্যান্ডেটরি কিছু না, উনি এমিরেটস উনি প্রেফার করে। আর দেখেন এইটা আসলে বাবু ভাই, এগুলো আসলে আমি বলছি না এটা দোষের কিছু, আমি বলছি এগুলো নিয়ে একটা ভুল বোঝাবুঝি বা এক ধরনের একটু হলো না এরকম না হলে এই কথাগুলো আসলো কেন বাইরে? এগুলো কেন আসলে আমি ঠিক জানি না, কিন্তু এই ধরনের কোনো এইরকম মানে এমিরেটসই হইতে হবে বিষয়টা, ওনার বিজনেস ক্লাসের কিন্তু এমিরেটস, এটা তো ট্রু। হ্যাঁ, উনি অলওয়েজ, উনি যখন ব্যক্তিভাবেও মানে ব্যক্তি জীবনেও যখন আমরা যাওয়া আসা করি, উনি এমিরেটসেই যাওয়া আসা করেন অলওয়েজ। কিন্তু প্রথমত এমিরেটসের টিকিট কাটা হয়নি হিমেল। না, এটা তো দেখেন, আমরা যেটা অন্য এয়ারও যে টিকিট কাটছি সেইটা ওনার কমফোর্ট ভালো না লাগতেই পারে, সেটা না লাগলে উনি বলতেই পারেন। সেই টিকিটটা পরে ফেরত দিতে গিয়েও ড্যামেজ দিতে হয়েছে। না, ব্যাপারটা ওইরকম না। এগুলো দেখেন, এগুলো খুব ছোটোখাটো বিষয় বাবু ভাই। মানে এইটা বাইরে থেকে যখন আপনি দেখেন শাকিব খানকে নিয়ে, কিন্তু এভাবে প্রোডাকশনের কস্ট বাড়ে না? বাড়ে, বাট এটা তো প্রোডাকশনের সাথে যুক্ত হয়েছে, ডেফিনেটলি প্রোডাকশনের কস্ট বাড়ে, কিন্তু সেটার আপনার আউটপুটটাও তো চিন্তা করতে হবে। কারণ আমি এখন শাকিব খানকে নেই কেন, উনি তো ওই রকম টাকা দেয় দেখেই। আউটপুট কি? আউটপুট কি? মানে আমি ঘুরে ফিরে একই প্রশ্ন করতে হচ্ছে ইমেল, তুমি বলো আউটপুট আছে। না, অবশ্যই আউটপুট আছে। কি আউটপুট আছে? আপনি রাজকুমার যেই সিনেমা, যেই অন্য এই টাকা যদি আমি অন্য কোনো হিরোইনে খরচ করতাম, এই টাকা আসতো আপনার মনে হয়? আমি বলছি যে তুমি এখন ধরো একটা নর্মাল সিনেমার বাজেটে 1 কোটি টাকার যে সিনেমা করা হচ্ছে, সে 20 লাখ টাকা ধরো পাচ্ছে, মানে 80 লাখ টাকা নাই, ঠিক আছে, বা 10 লাখ টাকা পাচ্ছে, 90 লাখ নাই। আমি যদি 6 কোটি টাকা দিয়ে সিনেমা বানাই, আমি ওভারসিজ মার্কেটে কত ব্যবসা হয়েছে অলরেডি আমরা জানি না। 6 কোটি টাকা তো আসলে আমাদের দেশের সিনেমার বাজেট না, এটাও আপনাকে বুঝতে হবে। তাহলে আমরা খরচ করছি কেন? কারণ ভালো ছবি সব প্রডিউসার তো আসলে টাকার হিসাব করে না। আরশাদ আদনান মানে উনি যখন নাটক বানাইছে, আপনি তো আমার চেয়ে বেটার চিনেন ওনারে, উনি কখনো ওই নাটক 1.5 লাখ টাকা দিয়ে, তিনি কৃপণ প্রডিউসার না, কৃপণও না, তিনি প্রয়োজন অনুযায়ী যা দরকার সেটা মানে উনি যথাসাধ্য চেষ্টা করেন। এখন দেখেন, একটা ভালো প্রোডাকশন। রাজকুমার কিন্তু আগে হওয়ার কথা ছিল, প্রিয়তমা পরে হওয়ার কথা ছিল। এই বাজেটের কারণেই কিন্তু আমরা রাজকুমার না করে প্রিয়তমা করছি। এখন রাজকুমার কেন এক্সপেন্সিভ? কারণ বাইরের আমেরিকার একটা 18 দিন শুটিং করা, বাবা যে ওখানে ডলার পেমেন্ট করতে হয় এবং 22 দিন থাকা, এটা অনেক এক্সপেন্সিভ। এটা আমি এই প্রোডাকশন, আমি আমেরিকার পার্টটা থেকে আবার দেশে আসবো। জি, শুটিং ইউনিটের ক্যামেরা যদি সকাল 10টার জায়গায় 11টায় ওপেন হওয়াটা স্বাভাবিক, সে যদি 2:30 বা 2টা ওপেন হয়, সেটা কি স্বাভাবিক? সেটা না, দেখেন, স্বাভাবিক অস্বাভাবিক বিষয় না, এটা হইতেই পারে। যেমন আপনি আমাদের দেশের বাইরে যখন আমরা আমেরিকা কাজ করছি, প্রচণ্ড ঠান্ডা ছিল, ওয়েদার আমাদের সাপোর্টে ছিল না, ওইখানে টিম অনেক ছোট ছিল, সেটা আমেরিকা ছিল। পাবনায় কি হয়েছিল? পাবনায় যখন শুটিং করলে 10 দিনের শুটিং, যেই 10 দিনের শুটিংয়ের আসলে কি, যেখানে আমরা জানি আমাদের সোর্স বলছে সকালবেলা এমনিতেই কুয়াশা থেকে শেষ হতে হতে 8টা 9টা 10টা বেজে যায়, 4টা 4:30টার পর সান থাকে না। সেখানেও যদি আমি 1টা 2টার সময় স্পটে যাই, তাহলে মানে আমরা কি এই পেশা, তুমি যেটা বলছো, দেখো ইমেল, সিস্টেমের মধ্যে থাকা, আমরা অনেকগুলো সিস্টেমে ঠিকঠাক বেড়ে ওঠেনি। আমাদের টিকেটিং হয় নাই, হাউস বক্স অফিস নাই, আমাদের ডিস্ট্রিবিউশন ভালো নাই, যে যার মতো ব্যক্তিগত। আমাদের প্রি প্রোডাকশন তুমি করছো, কিন্তু তুমি যখন শুটিংটা করতে যাচ্ছ, সেখানে তো সবচেয়ে বড় যে মানুষটার রেসপন্সিবিলিটি থাকা উচিত, যাকে কেন্দ্র করে সিনেমাটা হচ্ছে, যার উপরে 6 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, তার রেসপন্সিবিলিটি যদি এরকম হয় যে আমি 10টায় ক্যামেরাটা ওপেন করে রাত্রে 10টায় ব্যাক করব, তাহলে কি প্রোডাকশন কস্ট সেভ হতো না? সেভ হতো, কিন্তু এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো কমপ্লেন নাই। তোমার নাই? আমার নাই।
তোমার নাই, কারণ টাকাটা তো তুমি ইনভেস্ট করছো না। আমি তো অন টাইম, আমি এটা 10টা 11টায় তো আমরা শুটিং শুরু করছি ভাই। আমরা যে এরকম 1টা 1.5টা বাজতে পারে এটা বুঝতে পারি, কিন্তু পাবনার ঘটনাটি, পাবনা আমি বলি ভাই, পাবনায় আমাদের যেখানে আমরা যেখানে থাকছি আর যেখানে শুটিং, সেখান থেকে আমাদের দূরত্ব ছিল 1.5 ঘন্টার। এটা কোনো মাথায় রাখতে হবে। সো একটা আর্টিস্টের আসতে 1.5 ঘন্টা লাগছে, যাইতে 1.5 ঘন্টা। আমি কোনো আর্টিস্টকেও দোষ দিচ্ছি না, আমি বলছি এই যে অব্যবস্থাপনাটা ছিল, যদি আমরা এটা টাইম টু টাইম শুটিং, আমার এখানে আজকে যদি আমার ব্যক্তিগত, আমার কথার কথা, আমি বাসা থেকে বেরোবো এয়ারপোর্টে ফ্লাইট ধরতে, রাস্তায় যানজট হতে পারে, আমি নিশ্চয়ই সেই সময়টা হাতে নিয়ে বের হব। আমি যখন অ্যাজ এন আর্টিস্ট, আমি অ্যাজ এ ডিরেক্টর, আমি যে পয়সাটা নিচ্ছি, আমি তার কাজটা করে দেওয়ার জন্য আমাকে একটা নির্দিষ্ট শিফট দেওয়া হবে, এবং অতিরিক্ত শিফট শুধু আমি বলতে পারি আমি অতিরিক্ত শিফট দিয়েছে, অতিরিক্ত শিফটে যখন শুটিংটা করতে যায় তার প্রোডাকশন কস্ট বেড়ে যায়, আর আলটিমেটলি কী হয়, চাপটা বাড়ে কোথায়, চাপটা বাড়ে প্রযোজকের ঘাড়ে। আমাদের এখান থেকে লগ্নিকারক যদি চলে যায়, আজকে আশাদ আদনান ছিল বলে তুমি বলছো উনি করেন, উনি কতদিন করবেন, 1টা 2টা 3 নম্বরের সময় গিয়ে তোমার মনে হয় যে উনি কোনো কারণে ওনার যদি রিটার্নটা সেরকম না আসে তাহলে সেটা তিনি করবেন? শাকিব খানকে ছবি নিয়ে গেলে আমরা রিটার্ন পাবেন, রিটার্ন না পাওয়ার মতো অবস্থায় না। সব ছবি কি রিটার্ন আসছে? আগেরটা যাই না, এখন যদি উনি যেই ছবিগুলো হাতে আসে বা যেই ছবিগুলো করছেন এগুলোতে রিটার্ন আসবে, দ্যাট আই এম শিওর। দরদে রিটার্ন আসবে। দরদ কত টাকা খরচ করছে আমি জানি না, যেহেতু প্যান ইন্ডিয়া ছবি। তুফান আসবে, তুফানে কত টাকা খরচ করছে আমি জানি, কিন্তু তুফানে আওয়াজ ভালো, ডেফিনেটলি ভালো, ব্যবসা সফল হবে আশা করি, দেখা যাক। কিন্তু টাকা যদি ঠিকঠাক না আসে সেটার পিছনে তো শুধুমাত্র শিল্পীকে দায়ী করলে ঠিক হবে না। যখন টাকা আসে তখন শিল্পীর ক্রেডিট হয়, বিগ স্টার থেকে সুপারস্টার হয়, তাহলে শিল্পীর লাইবিলিটিস কেন নিবে না? না, শাহরুখ খানের ছবি যখন সুপারহিট হয়, শাহরুখ খান যতটা ক্রেডিট পায় অন্য কোনো আর্টিস্ট ক্রেডিট পায় না, এটাই স্বাভাবিক, এটাই হয়ে আসতেছে। তাহলে তো নায়ক রাজ্জাক থেকে শুরু করে সুপারস্টারদের এভাবেই চলে আসতেছে, এটাই নিয়ম। এখন এই আলোচনা সমালোচনার পরেও দেখেন, আমার কথা হচ্ছে গিয়ে আপনি ধরেন সব জেনে শুনেই তো একজনকে কাস্ট করেন না। বলছি যে আমাদের এই সিস্টেমগুলো অ্যাজ এ ডিরেক্টর তুমি কি কখনো চেষ্টা করেছো কিনা বলার যে না পেশাদারিত্বের জায়গাটা আমাদের এই জায়গাটায় থাকতে হবে? না, আমার সাথে খুব যে ঝামেলা হয়েছে তা না। তুমি তো মেনে নিয়েছো। সকাল 7টায় শুটিং শুরু করতে পারলে ডেফিনেটলি ভালো হইতো, কিন্তু সকাল 7টায় শুটিং করাটা রিয়েলিটিও আপনাকে ভাবতে হবে। সো আপনি যখন দেখেন, আমি যেটা বললেন, যেমন শাহরুখ খানের কথা, শাহরুখ খানের নিয়ে কাজ করা, আমি অত দূরে যাব না। শাকিব খান যখন তার নিজের ওন প্রোডাকশন করেন, সকাল 9:30 বাজে উনি মেকআপ রুমে দরজা খুলিয়েছেন, কারণ নিজে প্রডিউসার। আমি বলছি এই পেশাদারিত্বটা সকলের জন্য প্রযোজ্য হলে আমাদের এই শিল্পে যদি অন্তত 20টা শিফট কম শুটিং করতে হতো, 20টা শিফটের টাকা বেঁচে যেত প্রযোজকের। ডেফিনেটলি সেটা তো বাস্তবই, কিন্তু মানে অনেস্টলি স্পিকিং, মানে এমন না যে আমি শাকিব ভাইয়ের জন্য আমার সত্যি কথা যে খুব ফাস্ট হয়েছে বা আমার শিফট দেরি হয়েছে, এটা খুব আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেভাবেই হয়েছে বিষয়টা, এরকম মানে অনেক বেশি যে আমার লুজ হয়েছে বিষয়টা এরকম না বাবু ভাই। আরামসে হয়তো দেখা যায় আমরা টোটাল শুটিং করছি সম্ভবত 42 দিন, এরকম একটা বড় ছবির দিন আসলে 42 দিন বা 40 দিন শুটিং আমাকে ধরতে হবে। মায়া যদি তুমি বানাও তাহলে আমরা যেন সেটা জানবো 42 দিন লাগবে, তুমি মনে করো? মায়া যখন শাকিব খানের নিজের প্রোডাকশন থাকবে না, এখন দেখেন ওনার প্রোডাকশন থাকলে যদি উনি আলাদা, আমি জানি না এর আগে উনি কোন সিনেমায় 9:30 আসছে, বাট আমি কিন্তু উনি 9টা থেকে 9:30 চলে যেত। আমার সেটাও কিন্তু 9টা 9:30 উনি আসছে, 1টা 1:30 উনি আসছে, ইট ডিপেন্ডস যে আমি কল টাইম কখন দিছি, শুটিং লোকেশন কোথায়। পাবনার শুটিং এ অনেকদিন এমন হচ্ছে তোমরা 1 ঘন্টা শুটিং করতে পারোনি, সান চলে গেছে। না, সেরকম এগুলো ভুল তথ্য আসছে আপনার কাছে, এরকম কিছু হয়নি বাবা, তথ্য জেনে বলছি। না, এরকম কিছু হয়নি। আমরা যথেষ্ট যেভাবে প্ল্যান ছিল ওইভাবে প্ল্যান করতে পারছি। 19-20 তো হইতেই পারে, কারণ একটা শুটিং তো আসলে 120 থেকে 25 জনের ইউনিট, অনেক ধরনের প্ল্যানিং থাকে। আমার কাছে একটা তথ্য আছে, 2টি সিনেমা করতে গিয়েও তোমাকে ফ্রিডমটা যতটা আসলে মুখে মুখে কাগজে কলমে বা ছিল, তোমার অনেক বেশি তোমার উপরে হস্তক্ষেপ করা হয়েছে। না, ওরকম কিছু না, এগুলো ধরলে অনেক কিছু ধরা যাবে, কিন্তু খুব মোটা দাগে ধরার মতো কিছু না, ছোটোখাটো বিষয়। আর আমি তো নতুন, এমনও না যে আমি সঞ্জয় লীলা বানশালী। হ্যাঁ, আমি ওনারা 24 বছর, মানে আশাদ আদনান মিডিয়া সেই বহুত বছর, শাকিব খান মিডিয়া বহুত বছর, তো ওনারা আমার চেয়ে অনেক এক্সপিরিয়েন্স। মায়ের ক্যারেক্টারে তো মাহিয়া মাহি ছিল না, মায়ের ক্যারেক্টার মাহিয়া ছিল না, বিষয় না, আলোচনা করে নিছি। হ্যাঁ, আমার ফার্স্ট মায়ের ক্যারেক্টারের প্রি প্রোডাকশন যখন তোমার রেডি হয় তখন ছিল বাহুবলী চলচ্চিত্রে যিনি মায়ের সিনিয়র কাউকে, হ্যাঁ বাহুবলী ছিল বা আমরা সিনিয়র কাউকে ভাবছিলাম। পরবর্তীতে ধরেন সিনিয়র কেউ ওইভাবে ব্যাটে বলে মিলে না, এটা যে আসলে স্পেসিফিক কেউ যে আমাকে ইয়ে করছে সিচুয়েশনের কারণে। কারণ আসলে যেমন আমরা সুবর্ণা ম্যামকে ট্রাই করছিলাম, কিন্তু তখন সুবর্ণা ম্যাম ওনার ব্যাক পেইন ছিল, উনি আসলে ফিজিক্যালি উনি করতে চাচ্ছিলেন না, এই প্রেশারে নিতে চাচ্ছিলেন না। তখন আমরা আসলে ওইরকম থাকে না যে আপনি এরকম, আপনি ছবিটা দেখছেন পুরা খুঁজে লাস্টে যদি এরকম একটা চমক মানা আসে, তখন কিন্তু আসলে এটা ওয়ার্ক করবে না।
কিন্তু এরকম বিষয় না যে কেউ মানে নিশ্চিতভাবে মাহিটা তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। না না এটা ভুল কথা, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তটি। এবং এখন মাহির যারা ফ্যান তারা বলছে, হিমেলকে দায়ী করছে যে একজন নায়িকার ক্যারিয়ার তুমি শেষ করে দিলে, তাকে মায়ের না ক্যারিয়ার শেষ করে, দীপিকার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, দীপিকা পাড়ুকোন করতেছে। দীপিকা যেখানে মায়ের ক্যারেক্টার করছে তার আগে কিন্তু দীপিকার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু আলাদা। সেই সিনেমাতে দীপিকা যা, হ্যাঁ, বীরজারাতে প্রীতিজিন্তা যেটা করেছিলেন, প্রীতিজিন্তার তার আগের ক্যারেক্টার বুঝতে হবে। আমি সেটা বলছি যে এটা মাহির অনেকে বলছে যে ভক্তরা যে মাহির নায়িকা ক্যারিয়ারটাকে তুমি শেষ করে দিলে। মোটেও না, মাহি অনেক ভালো অভিনেত্রী। আমার কাছে তো মনে হয় ওর সেকেন্ড ইনিংস শুরু হলো, আপনি দেখেন ওর, এবং আমার ধারণা যে সে নায়িকা এবং অভিনেত্রী দুইটা ট্যাগ পাইলো, এবং আমার কাছে তো মনে হয় যে সে আর ভবিষ্যতে আরও আগের ক্যারিয়ারের চেয়ে এবার বেটার ক্যারিয়ার বিল্ড আপ হবে, আমার তো তাই মনে হয়। তাহলে তোমাকে আবার দর্শক কবে দেখতে পাবে? সত্যি সত্যি যে সিনেমাটা নিয়ে ভাবতেছি বা করতে যাচ্ছি ওটা নিয়ে প্রচুর পড়াশোনা দরকার বাবু ভাই। 26-এর আগে না বাবু ভাই। মানে তুমি 26-এর আগে আর পাবে না? আগে আমার ইচ্ছা নেই। সেই ছবিতে কে অভিনয় করবে, কে প্রযোজক, কিছুই জানি না, কিচ্ছুই ভাবছো না? না মানে আমি ডেফিনেটলি আশাদ আদনান শাকিব খানের কাছেই যাব, যেহেতু আমার ততদিনে যদি শাকিব খানের মার্কেট না থাকে। আমার শাকিব খানের মার্কেট থাকবে বাবু ভাই, হিজ ডিফারেন্ট জিনিস। একটা আলোচনা ছিল যে মায়া সিনেমাটা আসলে যে কারণে হলো না, বা পূজা চেরি, হিমেল আশরাফ এবং শাকিব খান জুটি যেটা সব কিছুই ফাইনাল, কোনো একটা দুর্ঘটনা বা সরাসরি বুবলি শাকিবের বাসায় পূজা চেরি সহ একটা গন্ডগোল হয়েছিল, যে কারণে আসলে সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। তুমি কি আমি এই বিষয়ে একদমই কিছু জানি না বাবু ভাই, অনেস্টলি স্পিকিং। ইভেন আমি এইটুকু ক্লিয়ার করি যে আমেরিকায় যে আমি বুবলিকে হেল্প করছি বলা হচ্ছে, এটাও সত্যি না, কারণ আমি তখন কোভিডের মধ্যে ছিলাম, ওই সময় কেউ বাবাও সন্তানকে ঠিক মতো চেনে নাই, সেই জন্য আমি আসলে আমেরিকায় বুবলি দেখা হয়েছিল কবে? অনেক পরে, আমি বলি আপনাকে, শাকিবের বাচ্চা হওয়ার পরে, হ্যাঁ চ্যানেল হওয়ার পরে, চ্যানেল আইয়ের অনুষ্ঠানটা যখন হইলো না, ওই যে শাকিব ভাই গেল, ওইবারে শুধু আমার সাথে আজ পর্যন্ত এই আমার জীবনে আমেরিকা একবার দেখা হয়েছে। ওইবার তো বুবলি যখন যায় চ্যানেলের প্রোগ্রামে, যখন শাকিব গেল প্রথমবার আমেরিকা গেল, এক্স্যাক্টলি ওইবারে দেখা হয়েছে আমার সাথে। তার আগেই বুবলি আমেরিকায় পৌঁছেছে করোনার মধ্যেই, তার বাচ্চা প্রসব করেছে। তো সেই সময় বাচ্চা হওয়ার পরে বা এই গত 2 বছরে তুমি বুবলির সাথে তোমার আমেরিকা ওখানে কোনো যোগাযোগ, কোনো টেলিফোন, কিচ্ছু হয়নি? নট আ সিঙ্গেল টাইম, নট আ সিঙ্গেল SMS, নট আ সিঙ্গেল ফোন, নেভার। ইভেন আমার সাকিব ভাইয়ের সাথে না, সয়ার অফ মাই গড, আমার সয়ার অফ মাই ক্যারিয়ার, আমি সাকিবের সাথে কখনো এটা নিয়ে কথা বলি নাই। তারপরে তোমাকে বীর এবং বুবলিকে তুমি দেখলে হচ্ছে প্রথম আমেরিকাতেই দেখলে? বীরের সাথে আমার তখন দেখা হয় নাই। তখনও দেখা হয়? তখন আমার বুবলি আপুর সাথে দেখা হয়েছিল ওই অনুষ্ঠান কেন্দ্রিকে, ওই চ্যানেলের অনুষ্ঠান কেন্দ্রিকে একদিন আমার সাথে শুধু দেখা হয়েছে, দ্যাট অল। আমার প্রিয়তমার ওই পরে এই পরে মাঝখানে ওই একদিনই আমার তার সাথে দেখা হয়েছে। কিন্তু ওই যেই রিপোর্ট হয়েছিল যে আমি অনেক হেল্প করছি, আই উইশ আমি পারলো, দেখেন একটা বাংলাদেশের একজন পরিচিত মানুষ বিদেশে যদি একটা হেল্প চাই, এটা হেল্প করা তো দোষের কিছু না বাবু। অবশ্যই একজন প্রেগনেন্ট মহিলা এখানে একা থাকবেন, ওনাকে যদি আমি হেল্প করতে পারি, এটা কোনোভাবেই সে আমার শত্রু হইলেও এটা দোষের কিছু না। কিন্তু আমি আমেরিকা থেকে মনে এটাও শুনেছিলে যে গল্পটা আমি বললাম, যে কথাগুলো বললাম, পূজা চেরি এবং বুবলির একটা গন্ডগোল হয়েছিল যে কারণে মায়া কেন্দ্রকে নিয়ে, এবং এইটা আলটিমেটলি এই গল্পটাও ছড়িয়েছিল। সেটা ছড়ায় তো অনেক গল্পই, বরং পূজারই মাঝখানে কি একটা স্ট্যাটাস দিয়েছিল, আমি কাজ করব না। আমার মনে আমি তখন ফাইনাল হয়েছি যে পূজা বেসিক্যালি এটা কাজ করছে না। পূজা একটা স্ট্যাটাস দিয়েছিল লাইক দিস, যে আমি মায়াতে কাজ করছি না বা কিছু একটা, আমি এখন যখন যে আবার ফিরে গেল এই গত বছর বা সময়, তখন আমি শিওর হয়েছি যে না, এর আগের কি ঘটনা ঘটছে আমি আসলে জানি না। কারণ পূজা যখন ওইখানে একটা স্ট্যাটাস দেয় তখন তার দরকার। পূজা কি সাইনিং দেওয়া ছিল তোমার? না না না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার সাথে অনেকগুলো কথা বললাম। দর্শক, সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আমাদের বিষয়বস্তু ছিল হিমেল আশরাফের একটা বড় বিরতি, পরপর 2টি সিনেমা বানানোর পরে 3য় সিনেমাটি মুখ দেখবে কবে। হিমেল যদিও আমাদেরকে জানিয়েছে 2026-এর পরে, কিন্তু মানে আগামী 2 বছরে কোথায় কি ঘটবে, কখন কি হবে আমরা কেউ জানি না। আপাতত হিমেল এই 2 বছরের জন্য মানে বিদায় নিচ্ছে। সে তার অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় সে বলেছে, কিন্তু আমরা আমাদের প্রাপ্ত সোর্স থেকে জানি যে অনেক কষ্ট নিয়ে হিমেল আপাতত বিদায় নিচ্ছে। তবে হিমেল সেই কষ্টগুলোকে নিশ্চয়ই জয় করতে চায়, আবার নতুনভাবে নতুন উদ্যমে কাজ করতে চায়, এবং সে ফিরে আসুক এই চলচ্চিত্রে আবার নতুন কোনো আরেকটা নতুন প্রিয়তমা বা প্রিয়তমার মতো না হলেও অন্য একটা নতুন কিছু নিয়ে
হিমেল আশরাফ আবার দর্শকদের সামনে হাজির হোক, এতটুকু আমাদের প্রত্যাশা। শেষ করছি আজ এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।